লোহিত সাগরে যুদ্ধের ছায়া, হুথি সীমান্তের কাছে রহস্যময় রানওয়ে, জেগে উঠছে প্রশ্নের ঝড়। লোহিত সাগরের নীল তরঙ্গের নিচে যেন জমছে বারুদের গন্ধ। ইয়েমেন উপকূলের কাছে জুকার নামের এক দ্বীপে হঠাৎ করেই দেখা গেছে রহস্যময় এক রানওয়ে। 2000 মিটার লম্বা সেই আকাশপথ যেন নীরবে বলছে কেউ একজন প্রস্তুতি নিচ্ছে যুদ্ধে, কিন্তু কে? জাহাজে অদ্ভুত এক আক্রমণের কয়েকদিন পরেই প্রকাশ্যে আসে এই খবর। কেউ এই আকাশ ঘাঁটির দায় নিচ্ছে না। তবু আন্তর্জাতিক সংবাদ সংস্থা এপির স্যাটেলাইট বিশ্লেষণে দেখা গেছে জুকার দ্বীপে এক বিশাল আকাশপথ তৈরি হচ্ছে। মনে করা হচ্ছে এটি হয়তো হুথি বিরোধী কোনো শক্তির উদ্যোগ। কিন্তু হুথিরা এখন আর 2015-র মতো দুর্বল নয়। গাজা যুদ্ধের পর থেকে তারা একের পর এক সামুদ্রিক শক্তিকে চ্যালেঞ্জ জানাচ্ছে। লোহিত সাগরের ঢেউয়ে আজ তাদের নামই ভয়। 2023 সালের নভেম্বর থেকে তারা আক্রমণ করেছে 100টিরও বেশি বাণিজ্যিক জাহাজ, ডুবিয়েছে অন্তত 4টি বিশাল জাহাজ। আর প্রতিবারই তারা বলেছে এটি ফিলিস্তিনিদের সঙ্গে সংহতির যুদ্ধ। তাদের ক্ষেপণাস্ত্র, ড্রোন আর অপ্রতিরোধ আত্মবিশ্বাস সব মিলিয়ে হুথিদের উপস্থিতি এখন সমুদ্রের প্রতিটি তরঙ্গে প্রতিধ্বনিত। যুক্তরাষ্ট্র থেকে শুরু করে ইসরায়েল পর্যন্ত তাদের আঘাতে কেঁপে উঠেছে আধুনিক নৌবহর। তাই প্রশ্ন উঠছে, এই রহস্যময় রানওয়ে কি হুথিদের প্রতিরোধ ঠেকানোর নতুন কোনো ষড়যন্ত্র? জুকার দ্বীপটি হুথি নিয়ন্ত্রিত বন্দর হুদেইদা থেকে মাত্র 90 কিলোমিটার দূরে। এই বন্দরই হুথিদের অর্থনীতি ও অস্ত্র সরবরাহের প্রধান কেন্দ্র। ফলে সেখানে যদি কোনো প্রতিপক্ষ ঘাঁটি তৈরি করে, তা সরাসরি যুদ্ধের আমন্ত্রণ হতে পারে। মিডিয়া রিপোর্ট বলছে সংযুক্ত আরব আমিরাত হয়তো এই প্রকল্পের পেছনে রয়েছে। এর আগেও তারা ইয়েমেনের বিভিন্ন দ্বীপে গোপনে রানওয়ে নির্মাণ করেছে, মোচা, আবদ, আল কুরি ও মায়ুন দ্বীপে। প্রতিটি প্রকল্পই ছিল কৌশলগত, প্রতিটি ঘাঁটি ছিল হুথিদের চোখ রাঙানি ঠেকানোর মতো। কিন্তু ইতিহাস বলছে হুথিদের আটকানো সহজ নয়। তারা পাহাড়ে যেমন শক্ত, সমুদ্রেও তেমনি অনমনীয়। ইউএই যত ঘাঁটি বানাক, হুথিরা প্রতিটি ঢেউয়ে প্রতিশোধের গান গায়। তাদের ক্ষেপণাস্ত্র পারস্য উপসাগর থেকে বাব আল মান্দেব পর্যন্ত ছুঁতে পারে। 2015 সাল থেকে জুকার দ্বীপ ব্যবহার হচ্ছে তারিক সালে নিয়ন্ত্রিত নৌবাহিনীর ঘাঁটি হিসেবে। সালে প্রয়াত ইয়েমেনি নেতা আলী আবদুল্লাহ সালেহের ভাতিজা, যিনি এখন ইউএই সমর্থিত। অথচ একসময় এই সালে পরিবারই ছিল হুথিদের সহযোগী। এখন সেই সম্পর্কই পরিণত হয়েছে বিশ্বাসঘাতকতায়। লোহিত সাগর এখন এক দাবার বোর্ড। এক পাশে ইরান সমর্থিত হুথিরা, যাদের দৃষ্টি পৌঁছে গেছে তেলবাহী জাহাজের ভেতর পর্যন্ত। অন্য পাশে ছায়াময় রানওয়ে, যার নির্মাতা অজানা, উদ্দেশ্য অন্ধকারে। হুথিদের শক্তি শুধু অস্ত্রে নয়, তাদের বিশ্বাসে। তারা জানে লোহিত সাগরের প্রতিটি ঢেউ তাদের নামে গর্জে ওঠে। আর তাই যত রহস্যই তৈরি হোক, যত রানওয়ে উঠুক, এই যুদ্ধের শেষ হাসি কার হবে তা জানে না কেউ। লোহিত সাগরের বাতাসে তাই এখন মিশে আছে প্রশ্ন, প্রতিশোধ আর আগামীর যুদ্ধের গন্ধ। রাশিয়ার পর এবার ইরানের ঘোষণা। ভেনেজুয়েলার যুদ্ধে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মাঠে নামছে তেহরান। যুক্তরাষ্ট্র যখন রাশিয়ার হুঁশিয়ারিতে কাঁপছে, ঠিক তখনই তেহরান দিল এক নতুন বার্তা। আমরা ভেনেজুয়েলার জনগণ ও সরকারের পাশে আছি, সম্পূর্ণ সমর্থন দিচ্ছি, জানালো ইরান। এটাই সেই মুহূর্ত যখন যুক্তরাষ্ট্র বুঝে গেল তাদের পশ্চিমা শক্তির সামনে আবারও দাঁড়িয়ে গেছে একজোট, যার নাম রাশিয়া ও ইরান। ঘটনা শুরু লাতিন আমেরিকায়। যুক্তরাষ্ট্র সম্প্রতি ভেনেজুয়েলার কয়েকটি নৌকা বোমা হামলায় ধ্বংস করেছে। ওয়াশিংটন দাবি করেছে সেগুলো মাদক বহন করছিল, কিন্তু কারাকাস বলছে ওই হামলায় নিহত হয়েছে 20 জনেরও বেশি সাধারণ মানুষ। এটি ক্ষোভে ফেটে পড়েছে ইরান। তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান শুধু উস্কানিমূলকই নয়, এটি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি। তিনি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, এই বেপরোয়া কর্মকাণ্ডের ভয়াবহ পরিণতি হবে। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা ভেনেজুয়েলার সাথে ঘনিষ্ঠ সমন্বয়ে কাজ করছে যেন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ ঠেকানো যায়। তেহরান বলছে এটি শুধু একই দেশের ব্যাপার নয়, এটি স্বাধীনতা ও সার্বভৌমত্বের লড়াই। আর সেই লড়াইয়ে ইরান কখনো পিছিয়ে থাকে না। এরপরেই জাতিসংঘ নিরাপত্তা পরিষদে শুরু হয় তীব্র বিতর্ক। রাশিয়া যুক্তরাষ্ট্রের অভিযানে তীব্র সমালোচনা করে, আর ইরানের বিবৃতি গর্জে ওঠে লাতিন আমেরিকায় যুদ্ধের আগুন জ্বালাচ্ছে ওয়াশিংটন। ওয়াশিংটনের যুক্তি, তারা মাদক কার্টেল দমনে অভিযান চালাচ্ছে। মার্কিন কর্মকর্তারা বলছেন প্রেসিডেন্ট ট্রাম্প মাদক বিরোধী যুদ্ধে পূর্ণ সামরিক শক্তি ব্যবহার করছেন। তবে এই ব্যাখ্যায় কেউ সন্তুষ্ট নয়।
ভেনেজুয়েলার প্রতিনিধি জাতিসংঘে অভিযোগ তোলেন, যুক্তরাষ্ট্র আমাদের উপকূলের কয়েক কিলোমিটার দূরে যুদ্ধজাহাজ, সাবমেরিন ও 10,000 সৈন্য মোতায়েন করেছে। এটা মাদক বিরোধী অভিযান নয়, এটা আক্রমণের প্রস্তুতি। তার কণ্ঠে প্রতিধ্বনিত হয় এক ঐতিহাসিক সতর্কবার্তা। যদি যুক্তরাষ্ট্র আক্রমণ করে, ভেনেজুয়েলা আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবে। আমরা ছোট দেশ, কিন্তু কখনোই পরাজিত হব না। আমরা একসময় ছিলাম সাম্রাজ্যের কবরস্থান, প্রয়োজনে আবারও হব। এই ঘোষণা যেন ইরানের আত্মাকে জাগিয়ে তুলল, কারণ এই ভাষা ইরানের পরিচিত প্রতিরোধ, আত্মমর্যাদা ও স্বাধীনতার ভাষা। তেহরান বলছে, যেখানে অন্যায়ের আগুন জ্বলে, সেখানে ইরানের অবস্থান সবসময় নির্যাতিতের পাশে। এদিকে ভেনেজুয়েলা ইন্ডিপেন্ডেন্স 200 নামের বিশাল সামরিক মহড়া শুরু করেছে। লক্ষ্য দেশের তেল স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষায় প্রস্তুতি নেওয়া। আর সেই মহড়ায় ইরানের সামরিক বিশেষজ্ঞদের উপস্থিতির খবর ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক মহলে। ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র দুনিয়ার তেল বাজারে একচেটিয়া আধিপত্য স্থাপন করতে চায়, কিন্তু আমরা তা হতে দেব না। বিশ্লেষকরা বলছেন, রাশিয়া যেমন সামরিক শক্তিতে যুক্তরাষ্ট্রকে ঠেকাচ্ছে, তেমনি ইরান এখন লাতিন আমেরিকায় নতুন ভূমিকায়। একদিকে পারস্য উপসাগর, অন্যদিকে ক্যারিবিয়ান সাগর, উভয় প্রান্তেই এখন তেহরানের ছায়া। দুনিয়া তাকিয়ে আছে। ইরান একাই দাঁড়িয়েছে অদম্য ভঙ্গিতে, যেন ইতিহাসের ভাষায় ঘোষণা দিচ্ছে, যেখানেই সাম্রাজ্যবাদী আগ্রাসন, সেখানেই ইরানের প্রতিরোধ। রাতের আকাশে রক্তিম আলো, গর্জে উঠল যুদ্ধযন্ত্র। পিয়ংইয়ংয়ে সেই মুহূর্তে যেন কাঁপল পৃথিবী। উত্তর কোরিয়া প্রদর্শন করল তাদের ইতিহাসের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক ক্ষেপণাস্ত্র। পিয়ংইয়ংয়ের কিম ইল সুং স্কোয়ারে আয়োজিত এক বিশাল সামরিক কুচকাওয়াজে উত্তর কোরিয়া উন্মোচন করেছে তাদের নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ওয়াসং-20। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCNA জানায়, এই ক্ষেপণাস্ত্রই এখন দেশটির সবচেয়ে শক্তিশালী পারমাণবিক কৌশলগত অস্ত্র ব্যবস্থা। বিশ্বের জন্য সতর্কবার্তা। ওয়ার্কার্স পার্টির ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই প্রদর্শনী কেবল উৎসব নয়, এ যেন বিশ্বকে উদ্দেশ্য করে এক স্পষ্ট বার্তা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং, রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ এবং ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির প্রধান তো লাম। কিম জং উনের পাশে বসে এই তিন পরাশক্তির প্রতিনিধিদের দেখা যাওয়া বিশেষ অর্থ বহন করছে। যুদ্ধপ্রবণ উত্তরের পাশে এখন দৃশ্যমানভাবে দাঁড়িয়ে রয়েছে মিত্র শক্তিগুলো। ওয়াসং-20 এক নতুন অধ্যায়। বিশেষজ্ঞদের মতে ওয়াসং-20 উত্তর কোরিয়ার দীর্ঘপাল্লার পারমাণবিক সক্ষমতার প্রতীক। যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষক অঙ্কিত পান্ডা বলেন, এই সিস্টেমটি সম্ভবত একাধিক ওয়ারহেড বহনের জন্য নকশা করা হয়েছে, যা মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য মারাত্মক চ্যালেঞ্জ। এটি কেবল শক্তির প্রদর্শন নয়, বরং এক ধরনের প্রতিরোধের ঘোষণা, ওয়াশিংটনের দিকে ছোড়া এক নীরব হুমকি। কারণ ওয়াসং সিরিজের ক্ষেপণাস্ত্রগুলোকে এমনভাবে তৈরি করা হয়েছে, যা তাত্ত্বিকভাবে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডেও আঘাত হানতে সক্ষম। রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা। কিম জং উন সাম্প্রতিক মাসগুলোতে প্রকাশ্যে রাশিয়াকে সমর্থন জানিয়ে আসছেন। ইউক্রেন যুদ্ধে মস্কোর পক্ষে কণ্ঠ তুলেছেন তিনি। এমনকি উত্তর কোরিয়া থেকে হাজার হাজার সৈন্য রুশ বাহিনীতে যোগ দেওয়ার খবরও সামনে এসেছে। এর বিনিময়ে কিম পেয়েছেন রাশিয়ার রাজনৈতিক ও সামরিক সমর্থন, এক সম্পর্ক যা পশ্চিমা বিশ্বের কাছে ক্রমেই উদ্বেগের কারণ হয়ে উঠছে। উৎসব নাকি বার্তা? প্রদর্শনীতে দেখা গেছে হাজার হাজার মানুষ রঙিন পোশাকে জাতীয় পতাকা উড়িয়ে রাজধানীর রাস্তায় উল্লাস করছে। তবে এই উল্লাসের ভেতরেই লুকিয়েছিল হুঁশিয়ারির সুর। কিমের বক্তব্যে ছিল সেই বার্তা, আমাদের সেনাবাহিনী এমন অজেয় শক্তিতে পরিণত হবে যা সমস্ত হুমকি ধ্বংস করবে। KCNA-এর তথ্যে কুচকাওয়াজে ওয়াসং-20 ছাড়াও প্রদর্শিত হয়েছে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র, নতুন প্রজন্মের রকেট লঞ্চার এবং আত্মঘাতী ড্রোনের লঞ্চার। এসব অস্ত্র একত্রে তুলে ধরেছে উত্তর কোরিয়ার সামরিক বহুমাত্রিক শক্তি, আকাশে, স্থলে এবং গভীর সমুদ্রে আঘাত হানার সামর্থ্য। একসময় আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় নিঃসঙ্গ এই দেশটি আজ যেন নতুন এক পর্বে পা দিয়েছে। চীন ও রাশিয়ার প্রতিনিধিদের পাশে বসে কিম জং উন যেন জানিয়ে দিলেন, উত্তর কোরিয়া একা নয়। এই প্রদর্শনী তাই শুধু শক্তি নয়, প্রতীকও। একদিকে এটি কিমের ক্ষমতার প্রদর্শন, অন্যদিকে আন্তর্জাতিক রাজনীতিতে এক নতুন অক্ষের ইঙ্গিত। আকাশে একটি নীরব হুমকি। ইরানের ক্ষেপণাস্ত্র জ্বলে উঠছে আর ইসরায়েলে সতর্ক বার্তা বাজছে।
উত্তর পূর্ব দিক থেকে দাগিয়ে যেতে পারে, যা এখনো কল্পনায় ছিল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক গুরুতর সতর্কতা জারি করেছেন। তার দাবি অনুযায়ী ইরান ইতিমধ্যে এক ধাপ এগিয়েছে এবং এখন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আইসিবিএম তৈরি করার পথে। তিনি বলছেন, ইরানের ৮,০০০ কিলোমিটার পর্যন্ত সিস্টেম নির্মাণের প্রক্রিয়া চলছে, যে ধরনের অস্ত্র নিউ ইয়র্ক ও ওয়াশিংটন পর্যন্ত পৌঁছাতে সক্ষম। কিন্তু বাস্তবতা কি সেই রূপ ধারণ করেছে? ইরানের হাতে এখন আছে মধ্যবর্তী পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যেমন খুররামশার ও এমা, যেগুলি পশ্চিম এশিয়ার অনেক অঞ্চল এবং এমনকি ইসরায়েলের সীমান্ত পর্যন্ত আঘাত করতে পারে। তা হলেও আইআরবিএম থেকে আইসিবিএম পর্যন্ত যাত্রা সহজ নয়। তার জন্য প্রয়োজন উন্নত প্রপালশন, নির্দেশিকা সিস্টেম ও পুনঃপ্রবেশ প্রযুক্তি। ইরান তাদের মহাকাশ প্রয়াসে অগ্রগতি দেখিয়েছে। তাদের সিমর ও জুলজানা রকেট স্যাটেলাইট কক্ষপথে পাঠিয়েছে, যা বহু পর্যায়ের রকেট প্রযুক্তির সক্ষমতা নির্দেশ করে। কিন্তু সেসব অবকাঠামোকে লক্ষ্য নির্ভুল অস্ত্র হিসেবে রূপান্তরিত করতে হলে আরও জটিল প্রযুক্তিগত প্রক্রিয়া দরকার। তেহরান বলছে, আমাদের প্রযুক্তি আমাদের স্বাধীনতার প্রতীক, কিন্তু ইসরায়েলের চোখে এগুলোই ভবিষ্যতের অস্ত্র পরীক্ষাগার। ইরান বারবার বলেছে, তাদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র প্রোগ্রাম প্রতিরক্ষামূলক, প্রতিবেশীদের হুমকি সামলাতে। তবে নেতানিয়াহুর সতর্কবার্তা এমন এক সময় আসে যখন কূটনীতি স্তব্ধ এবং উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। এই সতর্কতা হয়তো কৌশলগত মিথ্যাচার। ইসরায়েলের স্বার্থে কাজ করে ওয়াশিংটনকে যুক্ত রাখা, নিষেধাজ্ঞাগুলো জোরদার রাখা এবং সামরিক বিকল্পগুলো খোলা রাখা। যদিও 2025-এর মাঝপথে একটি যুদ্ধবিরতি স্বাক্ষরিত হয়েছে, অবিশ্বাস এখনো গভীর। ইরানের প্রক্সি গোষ্ঠীর কারণেও ইসরায়েল প্রস্তুত থাকতে বাধ্য। উভয় পক্ষই দেখছে এই সংঘাতকে অস্তিত্বগত চোখে। ইসরায়েল ইরানের দ্রুতগতির পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে একটি তাৎক্ষণিক বিপদ হিসেবে দেখছে। অন্যদিকে ইরান মনে করে, বিরূপ আক্রমণ যেমন গুপ্ত ও প্রকাশ্যভাবে ঘটছে, সেগুলো থেকে রক্ষা পেতে সুরক্ষা অপরিহার্য। ইরান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্যকে মিথ্যা ও মন গড়া বলে উড়িয়ে দিয়েছে। নেতানিয়াহু দাবি করেছেন, ইরান এমন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করছে যা যুক্তরাষ্ট্রের শহরগুলোয় আঘাত হানতে সক্ষম হবে। মার্কিন পডকাস্টার বেন শাপিরোর সঙ্গে প্রকাশিত এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ইরান এখন ৮,০০০ কিলোমিটার পাল্লার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে। তিনি আরও বলেন, এর সঙ্গে আর ৩,০০০ কিলোমিটার যোগ করলেই তারা নিউ ইয়র্ক, ওয়াশিংটন, বোস্টন, মিয়ামি, এমনকি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার মার-এ-লাগোর বাসভবনেও আঘাত হানতে পারবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এই বক্তব্যের নিন্দা জানিয়ে বলেন, ইসরায়েল ইরানের আত্মরক্ষামূলক সামরিক সক্ষমতাকে বিকৃতভাবে উপস্থাপন করে সেটিকে হুমকি হিসেবে দেখাতে চায়। এক্সে আরাকচি লিখেছেন, ইসরায়েল এখন আমাদের প্রতিরক্ষামূলক ক্ষমতাকে মন গড়া হুমকি হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে। অস্ত্র ছাড়বে হামাস? যুদ্ধবিরতির মাঝেও উত্তাল প্রশ্ন। গাজায় যুদ্ধ থেমেছে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তিও হয়েছে, কিন্তু এখন বড় প্রশ্ন, হামাসকে আসলেই অস্ত্র ছাড়বে? এই প্রশ্নেই আটকে আছে চুক্তির ভবিষ্যৎ। ইসরায়েল চায় হামাস পুরোপুরি অস্ত্র জমা দিক, গাজার নিয়ন্ত্রণ ছেড়ে দিক, এমনকি সংগঠন হিসেবেও ভেঙে পড়ুক। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। হামাস প্রকাশ্যে অস্ত্র সমর্পণের যে কোনো দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে। তবে কিছু বিশেষজ্ঞ বলছেন, হামাস গোপনে আলোচনায় কিছু ছাড় দেওয়ার ইঙ্গিত দিয়েছে। ইউরোপীয় কাউন্সিল অন ফরেন রিলেশনসের গবেষক হিউ লোভ্যাটের ভাষায়, অস্ত্র ছাড়ার বিষয়ে হামাসের অবস্থান এখন সবচেয়ে বেশি বদলেছে। তিনি আরও জানান, হামাস কিছু আক্রমণাত্মক অস্ত্র, বিশেষ করে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র সমর্পণে আগ্রহ দেখিয়েছে। তবে হালকা অস্ত্র, সুড়ঙ্গ ব্যবস্থার মানচিত্র কিংবা প্রতিরোধমূলক ক্ষমতা তারা ছাড়বে না বলেই মনে করা হচ্ছে। হামাস অস্ত্র ছাড়বে, কিন্তু শর্ত সাপেক্ষে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের গবেষক আজমি কেশাওয়ি মনে করেন, হামাস তখনই অস্ত্র ছাড়বে যখন ইসরায়েলি দখল শেষ হবে এবং একটি গ্রহণযোগ্য ফিলিস্তিনি নেতৃত্ব গাজার দায়িত্ব নেবে। কেশাওয়ি বলেন, হামাস তাদের অস্ত্র শুধু তখনই দেবে যখন এগুলোর আর দরকার থাকবে না, অর্থাৎ প্রতিরোধের পথ পুরোপুরি বন্ধ হলে তবেই নিরস্ত্রীকরণ সম্ভব। এটাই হামাসের মূল বার্তা। গাজার মাটিতে এখন শুধু হামাস নয়, আরও সশস্ত্র গোষ্ঠী রয়েছে, পিআইজে, পিইএলপি, আল আকসা ব্রিগেড সহ অনেকেই। পাশাপাশি ইসরায়েলের সহায়তায় গড়ে ওঠা গ্যাংয়ের দাপট বাড়ছে, যারা লুট করছে, মানুষকে হয়রানি করছে।
তাই অনেক গাজাবাসীর বিশ্বাস হামাসের অস্ত্র থাকা দরকার যেন গ্যাংদের ঠেকানো যায় এবং গাজার অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত থাকে। অন্তর্বর্তীকালীন ফোর্সের সহযোগিতা। বিশ্লেষক হিউ ল্যাভট বলেন, হামাস একটি আন্তর্জাতিক টাস্ক ফোর্সকে সহযোগিতা করতে পারে যদি ওই ফোর্স সন্ত্রাস বিরোধী কোনো ভূমিকা না রাখে, অর্থাৎ ফোর্সটি নিরস্ত্রীকরণ পর্যবেক্ষণ করবে কিন্তু হামাসকে দমন করবে না, এমন নিশ্চয়তা চাইছে হামাস। হামাস শুধু দল নয়, একটি ধারণা। যুদ্ধ 2 বছর পেরিয়েছে, হামাসের বহু নেতা নিহত বা গ্রেপ্তার, কিন্তু তবু দলটি ভেঙে পড়েনি, কারণ হামাস শুধু একটি সংগঠন নয়, এটি একটি প্রতিরোধের প্রতীক। অনেক তরুণ আজও তাদের শহীদের প্রতিশোধ নেয়ার শপথে দলমত নির্বিশেষে ছুটছে হামাসের দিকে। শেষ কথা, অস্ত্র নামলে কি শান্তি আসবে? এই প্রশ্নে আজও দ্বিধায় বিশ্ব। ইসরায়েল চাইছে শান্তির আগে হোক নিরস্ত্রীকরণ, আর হামাস বলছে শান্তি এলেই অস্ত্র নামবে। যুদ্ধ থেমেছে ঠিকই, কিন্তু শান্তির পথ এখনো কাঁটাময়। হামাসের হাতে অস্ত্র যতদিন, ততদিন ইসরায়েল শান্তির দাবি মানতে নারাজ। আবার অস্ত্র ছাড়া হামাস মানেই গাজার নিরাপত্তার ফাঁকা মাঠ। এটাই গাজা সংকটের সবচেয়ে বড় টুইস্ট। অস্ত্র নামবে আগে না দখল উঠবে? প্রশ্নটাই এখন গাজার ভবিষ্যৎ। গাজায় যুদ্ধবিরতির পরও পুরো অঞ্চল এখনো টগবগ করছে। রক্তাক্ত 2 বছরের যুদ্ধের ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে নতুন সমীকরণ তৈরি হচ্ছে, আর এর কেন্দ্রবিন্দুতেই এখন তুরস্ক। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান গাজায় আন্তর্জাতিক টাস্ক ফোর্স পাঠাতে সবুজ সংকেত দিয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র নিশ্চিত করেছে তুর্কি সেনারা গাজা মিশনের জন্য পুরোপুরি প্রস্তুত। এএফপি প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতি বাস্তবায়ন ও শান্তি বজায় রাখতে তুর্কি সেনারা আন্তর্জাতিক টাস্ক ফোর্সে যোগ দেবে। এই নিয়ে আলোচনা করতে ইতিমধ্যেই মিশরের শার্ম আল শেখে পৌঁছেছে তুর্কি সামরিক প্রতিনিধি দল। তুরস্ক এই প্রথম নয়, বহুবার গাজা সংকটে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা নিয়েছে, কিন্তু এবারে বিষয়টা অন্যরকম। যুদ্ধবিরতির পর গাজায় আন্তর্জাতিক টাস্ক ফোর্স গঠন মানে সেখানে এক নতুন ভূ রাজনৈতিক প্রতিযোগিতা শুরু। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধবিরতির আলোচনায় ঘনিষ্ঠ ভূমিকা রাখা তুরস্ক এবার শুধু কূটনৈতিকভাবে নয়, সামরিকভাবেও মাঠে নামছে। প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, তুরস্ক যুদ্ধবিরতি বাস্তবায়ন তদারকির টাস্ক ফোর্সে অংশ নেবে, তবে তিনি বিস্তারিত কিছু জানাননি। একই দিনে পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানান, যুক্তরাষ্ট্র, মিশর, তুরস্ক ও কাতার এই 4 দেশ মিলে চুক্তি বাস্তবায়ন পর্যবেক্ষণ করবে। এই জোটই যুদ্ধবিরতির পরে শান্তি ও মানবিক সহায়তা কার্যক্রম সমন্বয় করবে। যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা ইসরায়েলে 200 সেনা পাঠাবে, কিন্তু ফিলিস্তিনি ভূখণ্ডে কোনোভাবেই মোতায়েন হবে না। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড গাজায় সিভিল মিলিটারি কোঅর্ডিনেশন সেন্টার সিএমসিসি তৈরি করবে, যার কাজ হবে মানবিক সহায়তা ও নিরাপত্তা তদারকি। অন্যদিকে তুরস্কের অবস্থান আরও দৃঢ়। তারা শুধু তদারক নয়, মাঠে সক্রিয় উপস্থিতি চায়। এরদোয়ান বহুবার বলেছেন, গাজায় শান্তি মানে শুধু যুদ্ধ থামানো নয়, ইসরায়েলি আগ্রাসন ঠেকানো। এই অবস্থানই পশ্চিমা জোটের মধ্যে অস্বস্তি তৈরি করেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কের সম্পর্ক অনেকটা টানা পড়েনে। মিশরে 3 দিন ধরে পর্দার আড়ালে চলা নিবিড় আলোচনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েল এবং হামাস তার প্রস্তাবিত 20 দফা শান্তি পরিকল্পনার প্রথম ধাপে সম্মত হয়েছে। চুক্তির প্রথম ধাপ সফলভাবে বাস্তবায়িত হলে পরবর্তী ধাপগুলো নিয়ে আলোচনা শুরু হবে। তবে সেই পথ খুব একটা সহজ হবে না, কারণ সেখানে অনেক বিতর্কিত বিষয় রয়েছে। প্রস্তাবনা অনুযায়ী উভয় পক্ষ রাজি থাকলে যুদ্ধ অবিলম্বে শেষ হয়ে যাবে। গাজাকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণ করা হবে এবং সেখানকার সব সামরিক ও সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করা হবে। গাজার শাসনভার সাময়িকভাবে ফিলিস্তিনি টেকনোক্র্যাটদের একটি অন্তর্বর্তীকালীন কমিটির হাতে দেওয়া হবে। এই কমিটির কার্যক্রম তত্ত্বাবধান করবে একটি শান্তি বোর্ড, যার নেতৃত্বে থাকবেন ডোনাল্ড ট্রাম্প, এবং বোর্ডে আরও থাকবেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। তেহরানে ইরান রাশিয়ার পারমাণবিক বন্ধন আরও গভীর। নতুন চুল্লি, নতুন চুক্তি। ইরান বলছে এই শক্তি যুদ্ধের নয়, উন্নতির। তেহরানের ব্যস্ত কূটনৈতিক দিনপঞ্জিতে বিশেষ এক দিন। ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি বৈঠক করলেন রাশিয়ার পারমাণবিক জায়ান্ট রোসাটমের আন্তর্জাতিক বিষয়ক উপমহাপরিচালক নিকোলাই স্পাসকির সঙ্গে। এজেন্ডা একটাই, ইরান রাশিয়ার পারমাণবিক সহযোগিতা আরও এগিয়ে নেওয়া। কিন্তু এই বৈঠক শুধু প্রযুক্তিগত নয়, এতে লুকিয়ে আছে এক ভূ রাজনৈতিক বার্তা। যেখানে পশ্চিমা নিষেধাজ্ঞা ইরানের শক্তিকে রুদ্ধ করতে চায়, সেখানে তেহরান মস্কোর হাত ধরে বলছে, আমরা পিছিয়ে পড়ব না।
24 সেপ্টেম্বর ইসলামের মস্কো সফরের পর এই বৈঠক অনুষ্ঠিত হয়। তখনই উভয় দেশ ইরানে ছোট পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সহযোগিতার জন্য একটি সমঝোতা স্মারক সই করে। এবারের আলোচনায় সেই প্রকল্পগুলোর অগ্রগতি এবং বাস্তবায়নের গতি বাড়ানোর বিষয়েই মূলত জোর দেওয়া হয়েছে। ইরান ও রাশিয়া একসঙ্গে কাজ করছে হরমুজ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে, যেখানে 4টি শক্তিশালী 1250 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন চুল্লি নির্মাণের পরিকল্পনা রয়েছে। ইসলামের সফরের মাত্র 2 দিন পর দুই দেশই $25 বিলিয়ন এক ঐতিহাসিক চুক্তি সই করে, যা তাদের যৌথ পারমাণবিক যাত্রাকে নতুন উচ্চতায় নিয়ে যায়। এই চুক্তি ইরান রাশিয়ার 20 বছরের কৌশলগত অংশীদারিত্ব চুক্তির অংশ, যা জানুয়ারিতে স্বাক্ষরিত হয়েছিল। রাশিয়ান পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট ডুমা ইতিমধ্যেই এই চুক্তিকে অনুমোদন দিয়েছে, যা এখন বাধ্যতামূলক রূপ পেয়েছে। এটি স্পষ্ট বার্তা দিচ্ছে তেহরান ও মস্কোর সম্পর্ক এখন শুধু বন্ধুত্ব নয়, দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারিত্ব। বৈঠকে আলোচনাকে বিস্তৃত ও ফলপ্রসূ বলে বর্ণনা করেছে ইরানের AEOI। তারা জানিয়েছে উভয় পক্ষই চলমান সহযোগিতার অগ্রগতি পর্যালোচনা করেছে এবং যৌথ প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের উপর জোর দিয়েছে। অর্থাৎ এখন কথার নয়, কাজের পালা। আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোসাটমের মহাপরিচালক আলেক্সি লিকাসেভ ইরান সফর করবেন। তিনি ব্যক্তিগতভাবে বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট 2 ও 3 এর নির্মাণ অগ্রগতি পর্যবেক্ষণ করবেন। দক্ষিণ ইরানে রাশিয়ার সহযোগিতায় তৈরি এই কেন্দ্র আজ ইরানের শক্তির প্রতীক হয়ে উঠছে। বিশ্লেষকরা বলছেন এই নতুন অধ্যায় ইরানের জন্য 3টি দিক থেকে তাৎপর্যপূর্ণ। প্রথমত, এটি পশ্চিমা অবরোধের মাঝেও ইরানের প্রযুক্তিগত স্থিতি প্রমাণ করছে। দ্বিতীয়ত, এটি রাশিয়ার সঙ্গে ইরানের রাজনৈতিক ও কৌশলগত বন্ধনকে আরও দৃঢ় করছে। তৃতীয়ত, এটি ইরানের শক্তি নীতিতে স্বনির্ভরতা ও প্রতিরোধ এর দর্শনকে নতুনভাবে প্রতিষ্ঠা করছে। ইরান বারবার বলছে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে, কিন্তু এই শান্তি যেন এক দৃঢ় শক্তির মধ্যেই নিহিত, যেখানে প্রতিটি চুল্লি শুধু বিদ্যুতের উৎস নয়, বরং ইরানের আত্মনির্ভরতার আগুন। পশ্চিম যখন চাপ বাড়ায়, ইরান তখন প্রযুক্তির আলোয় পথ খোঁজে। তেহরান এখন বার্তা দিচ্ছে পারমাণবিক শক্তি আমাদের অধিকার আর সহযোগিতা আমাদের উত্তর। উপসাগরে যুদ্ধের গল্প। ইরান বলছে আমাদের জাহাজে ছোঁয়ার চেষ্টা করলেই প্রতিশোধ হবে। উপসাগরের বাতাস যেন হঠাৎ ভারী হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের নজর এবার ইরানের তেলবাহী জাহাজগুলোর দিকে, আর তাতেই তেহরান জারি করেছে কঠোর হুঁশিয়ারি। আমাদের জাহাজে হাত দিলে সঙ্গে সঙ্গে জবাব দেওয়া হবে। লেবাননের সংবাদ মাধ্যম আল মায়াদিন জানিয়েছে ইরান ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের সন্দেহজনক সামুদ্রিক নড়াচড়া শনাক্ত করেছে। ওয়াশিংটন নাকি ইরানের তেলবাহী জাহাজ আটকানোর পরিকল্পনা করছে, নামমাত্র অজুহাত নিষেধাজ্ঞা। কিন্তু তেহরান এটিকে দেখছে অর্থনৈতিক যুদ্ধ হিসেবে, যা তাদের বাণিজ্য পথ অস্থিতিশীল করতে চায়। ইরানের বার্তা স্পষ্ট, আমাদের জাহাজ বা জলসীমায় কোনো উস্কানি মানে যুদ্ধ ঘোষণা। ইরানের প্রস্তুতি। ইরানি বিপ্লবী গার্ড IRGC এবং সামরিক নৌবাহিনী ইতিমধ্যেই পারস্য উপসাগর ও ওমান সাগরে সর্বোচ্চ সতর্কতায় আছে। উপসাগরীয় ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো প্রস্তুত রাখা হয়েছে, যেন মার্কিন নৌবহর সীমা অতিক্রম করলেই সঙ্গে সঙ্গে পাল্টা হামলা চালানো যায়। একজন ইরানি সামরিক কর্মকর্তা বলেন, আমাদের ক্ষেপণাস্ত্রগুলো শুধু প্রদর্শনের জন্য নয়, প্রতিটি নৌবন্দরে এখন যুদ্ধের প্রস্তুতি। ইরান আরও সতর্ক করেছে তার আঞ্চলিক মিত্রদের, কেউ যদি যুক্তরাষ্ট্রকে সাহায্য করে ইরানি জাহাজ থামানোর চেষ্টায়, তবে তারও জবাব দেওয়া হবে। ইরান আরও সতর্ক করেছে তার আঞ্চলিক মিত্রদের, কেউ যদি যুক্তরাষ্ট্রকে সাহায্য করে ইরানি জাহাজ থামানোর চেষ্টায়, তবে তারও জবাব দেওয়া হবে। যুক্তরাষ্ট্রের নতুন পরিকল্পনা। বিভিন্ন আন্তর্জাতিক সূত্র বলছে যুক্তরাষ্ট্র স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা এবং প্রলিফারেশন সিকিউরিটি ইনিশিয়েটিভ PSI কাঠামোর আড়ালে ইরানের তেল রপ্তানি রুদ্ধ করার চেষ্টা করছে। তাদের লক্ষ্য ইরানের তেল আয় রোধ করে তেহরানের অর্থনীতি চেপে ধরা। ওয়াশিংটন নাকি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনকে চাপ দিচ্ছে যেন তারা যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন একটি নৌবাহিনী জোটে যোগ দেয়। কিন্তু আল মায়াদিন বলছে অনেক আঞ্চলিক দেশ এই অভিযানে যোগ দিতে অনিচ্ছুক, কারণ সবাই জানে ইরানের সঙ্গে সরাসরি সংঘাতে জড়ানো মানে পুরো উপসাগরকে আগুনে পরিণত করা। ইরানের শক্তি ও বার্তা। ইরানের নৌ ক্ষমতা এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। আধুনিক ড্রোন, জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও সমুদ্রভিত্তিক রাডার সিস্টেম দিয়ে তেহরান তৈরি করেছে এক অদৃশ্য ঢাল, যা পারস্য উপসাগরের ওপর ছায়া ফেলেছে।
তেহরান বলছে, আমাদের জাহাজ শুধু তেল বহন করে না, তারা ইরানের মর্যাদাও বহন করে। যারা তা থামাতে চাইবে তাদের মুখোমুখি হতে হবে ইরানের লোহার মুষ্টির। বিশ্লেষকরা বলছেন, এটি কেবল তেল পরিবহন নিয়ে টানাপোড়েন নয়, এটি আসলে শক্তি প্রদর্শনের নতুন অধ্যায়। যুক্তরাষ্ট্র দেখাতে চায় সে এখনো উপসাগরের প্রভু, আর ইরান প্রমাণ করতে চায় এই সমুদ্র এখন তার প্রতিরোধের দুর্গ। যখন মার্কিন যুদ্ধজাহাজ এগিয়ে আসছে, তখন পারস্য উপসাগরের প্রতিটি ঢেউ যেন ইরানের কণ্ঠে ফিসফিস করে বলছে, আমাদের সমুদ্র, আমাদের সার্বভৌমত্ব, কেউ ছুঁয়ে দেখার সাহস করো না। এ যেন নিঃশব্দ এক যুদ্ধের প্রান্তনে, যেখানে এক পাশে মার্কিন নিষেধাজ্ঞা আর অন্য পাশে ইরানের অদম্য আত্মসম্মান। কে জিতবে এই লড়াই? এখন তা নির্ভর করছে কে আগে গুলি চালায় সেই উত্তপ্ত সমুদ্রের বুকে। ইরানের ক্ষেপণাস্ত্রের নতুন বার্তা, আমেরিকার দরজায় পৌঁছে যাচ্ছে তেহরানের শক্তি। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত বাতাসে নতুন শিরোনাম, কেবল ইসরায়েল নয়, এবার ইরানের ক্ষেপণাস্ত্র পৌঁছাতে পারে আমেরিকার তীরে। এমনই বিস্ফোরক দাবি তুলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ইরান এখন এমন ক্ষেপণাস্ত্র তৈরি করছে যার পাল্লা ৮,০০০ কিলোমিটার, আর মাত্র ৩,০০০ কিলোমিটার বাড়ালেই তারা নিউ ইয়র্ক, ওয়াশিংটন, বোস্টন, এমনকি মার-এ-লাগোতেও আঘাত হানতে পারবে। নেতানিয়াহুর এই মন্তব্যে যেন ছিটকে পড়েছে নতুন আগুন। ওয়াশিংটনের সতর্কতা, তেহরানে নীরব আত্মবিশ্বাস। কারণ ইরান দীর্ঘদিন ধরে তার ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে শুধু প্রতিরক্ষা নয়, বরং সার্বভৌম মর্যাদার প্রতীক হিসেবে তুলে ধরেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী দাবি করেছেন, ট্রাম্প প্রশাসনের সহায়তায় তারা একসময় ইরানের আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিষ্ক্রিয় করেছিল। তার ভাষায়, আমরাই সেই প্রোগ্রাম ধ্বংস করেছি যা আমেরিকার শহরগুলোকে হুমকি দিচ্ছিল। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কিছু। ইরান যেন ফিরে এসেছে আগের থেকেও বেশি শক্তি নিয়ে, বিজ্ঞান, প্রযুক্তি আর সামরিক সংকল্পে। ইরান এখন এমন ক্ষেপণাস্ত্র প্রযুক্তি অর্জন করেছে যা ৮,০০০ কিলোমিটার দূরত্ব পাড়ি দিতে সক্ষম। এই হিসাবেই ইসরায়েলের উদ্বেগ, কারণ এর মানে দাঁড়ায় ইরানের নাগাল এখন শুধু তেল আবিব নয়, পুরো ইউরোপ, এমনকি আটলান্টিকের ওপার পর্যন্ত পৌঁছে যাচ্ছে। নেতানিয়াহুর বক্তব্যের পর যুক্তরাষ্ট্র দ্রুত মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়াতে শুরু করেছে। অন্তত ১ ডজন মার্কিন KC-135 স্ট্র্যাটো ট্যাঙ্কার এবং অন্যান্য রিফুয়েলিং বিমান কাতারের আল উদেইদ ঘাঁটিতে মোতায়েন করা হয়েছে। এই ঘাঁটি মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি এবং বিশেষভাবে ইরানের নজরেও পড়ে এসেছে একাধিকবার। জুন মাসে মার্কিন হামলার প্রতিশোধে এখানেই ইরানি ক্ষেপণাস্ত্র পতিত হয়েছিল। সাম্প্রতিক স্যাটেলাইট চিত্রে দেখা গেছে মার্কিন বিমানবাহী রণতরী USS নিমিটজ বর্তমানে দুবাইয়ের জেবেল আলী বন্দর নোঙর করা আছে। এর যুদ্ধ বিমানগুলো পারস্য উপসাগরে টহল চালাচ্ছে। এই ধরনের প্রস্তুতি সাধারণত বড় সংঘাতের পূর্বাভাসই দেয়। তবে ইরান নিজের পথে অটল। জুনের ১২ দিনের যে হামলায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একাধিক ইরানি ক্ষেপণাস্ত্র কারখানা ধ্বংস করেছিল, এখন সেই স্থানগুলোতে পুনর্গঠনের কাজ চলছে। স্যাটেলাইট ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে নতুন স্থাপনা। মার্কিন সংবাদ মাধ্যম NBC জানিয়েছে, সম্প্রতি ইরান ইমাম খোমেনি মহাকাশ বন্দরে একটি গোপন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। এদিকে ইউরোপের ৩ দেশ, ইংল্যান্ড, ফ্রান্স ও জার্মানি, ইরানের পারমাণবিক কর্মসূচি পুনরুজ্জীবিত করার জন্য নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। কিন্তু ইরান বলছে, নিষেধাজ্ঞা দিয়ে বিজ্ঞান থামানো যায় না। তেহরানের এই আত্মবিশ্বাসী যেন পুরো গল্পের টুইস্ট। যখন ওয়াশিংটন আতঙ্কিত আর তেল আবিব উদ্বিগ্ন, তখন ইরান নীরবে এগিয়ে যাচ্ছে প্রযুক্তির দুনিয়ায়, নিজের শক্তির স্থপতি হয়ে। শেষ প্রশ্ন একটাই, এটা কি যুদ্ধের আগুনের ইঙ্গিত, নাকি তেহরানের আত্মনির্ভরতার এক নতুন অধ্যায়? ইতিহাস বলছে, ইরানকে ঘেরাও করা যায়, কিন্তু থামানো যায় না। ট্রাম্পের প্রতি ইরানের তীব্র হুঁশিয়ারি, সমুদ্রের শত্রুর যে কোনো নড়াচড়ায় আসবে জবাব। পারস্য উপসাগরের গর্জন যেন এক নতুন অধ্যায়ের সূচনা। ইরানের বিপ্লবী গার্ড IRGC প্রধান মেজর জেনারেল মোহাম্মদ পাকপুরের কণ্ঠে এখন আগুন। সরাসরি সতর্কবার্তা দিলেন ট্রাম্প ও নেতানিয়াহুকে, শত্রুদের যে কোনো পদক্ষেপেরই জোরালো প্রতিক্রিয়া দেওয়া হবে। মধ্যপ্রাচ্যে যখন মার্কিন নৌবহর আর যুদ্ধ বিমানগুলোর চলাচল বেড়ে গেছে, যখন ইসরায়েলি আক্রমণের আশঙ্কা নতুন করে মাথাচাড়া দিচ্ছে, ঠিক তখনই তেহরান জানালো ইরান প্রস্তুত। পারস্য উপসাগরে পাকপুরের সফর, প্রস্তুতির ঝলক।
আইআরজিসি কমান্ডার পাকপুর সম্প্রতি পারস্য উপসাগরে যান। সেখানে নৌবাহিনীর ঘাঁটিতে গিয়ে সৈন্যদের সঙ্গে কথা বলেন, পর্যালোচনা করেন যুদ্ধ প্রস্তুতি। ইরানি সরকারি সংবাদ মাধ্যম জানায়, সফরে পাকপুর সৈন্যদের আত্মবিশ্বাসে অভিভূত হন। তিনি বলেন, 12 দিনের আরোপিত যুদ্ধে ইরানের সশস্ত্র বাহিনী ইহুদিবাদী শাসন ও যুক্তরাষ্ট্রকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করেছিল। এ ছিল এক প্রতীকী লড়াই, যেখানে প্রযুক্তি নয়, সাহস আর আধ্যাত্মিক বিশ্বাসী জয় এনে দিয়েছিল ইরানকে। শত্রুদের যে কোনো নড়াচড়া জবাব পাবে, পাকপুরের যুদ্ধের ঘোষণা। পাকপুরের ভাষায়, সমুদ্রে যদি শত্রুদের সামান্য নড়াচড়াও দেখা যায়, আইআরজিসি নৌবাহিনী পূর্ণ প্রস্তুতিতে জবাব দেবে। তার এই বক্তব্য এখন পুরো অঞ্চলে আলোচনার কেন্দ্রবিন্দু, কারণ এর আগেই যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে যুদ্ধ জাহাজ মোতায়েন করেছে, আর ইসরায়েল বারবার বলেছে তারা ইরানের পারমাণবিক স্থাপনায় নতুন হামলার জন্য প্রস্তুত। কিন্তু তেহরানের প্রতিক্রিয়া ছিল ভিন্ন। হুঁশিয়ারি নয়, ঘোষণা। ইরান জানিয়ে দিল, এবার প্রতিরক্ষা নয়, প্রতিশোধী হবে উত্তর। ইরানের শক্তির প্রতিফলন, ড্রোন, মিসাইল ও মনোবল। 13 জুন ইসরায়েল যখন ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, তখন অনেকেই ভেবেছিল এবার ইরান হয়তো নীরব থাকবে। কিন্তু ইতিহাসের পাতায় সেই ধারণা মুছে দিল ইরানের প্রতিক্রিয়া। তারা একযোগে ডজন খানেক হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল ছুড়ে দেয়। লক্ষ্য ছিল তেল আবিব, হাইফা, বেরশেবা। আকাশ কাঁপিয়ে ওঠে। ইসরায়েলের লৌহ গম্বুজ ছিঁড়ে বেরিয়ে আসে আগুনের লেলিহান শিখা। 12 দিনের সেই যুদ্ধ ইসরায়েলি শহরগুলোকে থমকে দেয় আর প্রমাণ করে ইরান শুধু নামেই নয়, বাস্তবেই আঞ্চলিক শক্তি। মুসাভির বার্তা। নৌবাহিনী তৈরি সর্বাত্মক যুদ্ধে ইরানি সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহমান মুসাভি নৌ ইউনিট পরিদর্শন করেন। তাসনিম নিউজের প্রতিবেদনে তিনি বলেন, ইরানি নৌবাহিনী যে কোনো হুমকি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত। তার দাবি, আইআরজিসি নৌবাহিনী এখন এমন ক্ষমতা অর্জন করেছে যা সম্ভাব্য সংঘর্ষে শত্রুর শ্রেষ্ঠত্বকে চ্যালেঞ্জ করবে। 22 জুন যুক্তরাষ্ট্র যখন ইরানের পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়, তখন পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। তবে 25 জুন এক মার্কিন দালালিকৃত অস্ত্রবিরতিতে যুদ্ধ থামে। কিন্তু ইরানের বার্তা আজও স্পষ্ট, যুদ্ধ থামতে পারে, প্রতিরোধ নয়। পারস্য উপসাগরের ঢেউয়ের মতোই ইরানের শক্তি গভীর, অবিরাম। ট্রাম্প বা নেতানিয়াহুর জন্য সেটিই সবচেয়ে বড় সতর্কবার্তা। তেহরান যেন বলছে, আমরা যুদ্ধ চাই না, কিন্তু লড়াই থামাবো না, কারণ ইরানের মর্যাদা বজ্রের মতোই অটল। ইরানের হাতে আসছে রাশিয়ার সু-35। মধ্যপ্রাচ্যে উত্তাপ ক্রমেই বাড়ছে। একদিকে যুদ্ধবিধ্বস্ত গাজা, অন্যদিকে তেল আবিব। আর এই উত্তপ্ত প্রেক্ষাপটে রাশিয়া এমন একটি সিদ্ধান্ত নিল যা পুরো অঞ্চলের কৌশলিক ভারসাম্য পাল্টে দিতে পারে। সম্প্রতি ফাঁস হওয়া এক গোপন নথি বলছে, রাশিয়া ইরানকে দিচ্ছে ভয়ঙ্কর অস্ত্র, যা শুধু ইসরায়েলের জন্য হুমকি নয়, বরং এক দুঃস্বপ্ন। জুন মাসে ইসরায়েলের আকস্মিক হামলার জবাব দিয়েছিল শক্তিশালী ইরান। ইসলামিক রিভলিউশনারি গার্ড আইআরজিসি নিজেদের তৈরি রাডার, জ্যামিং প্রযুক্তি এবং অ্যান্টি এয়ারক্রাফট অস্ত্র দিয়ে শত শত ইসরায়েলি ড্রোন ধ্বংস করেছিল। তবু যুদ্ধের শেষে ইরান বুঝেছিল, আধুনিক যুদ্ধ বিমান ও উন্নত রাডার ছাড়া আকাশে আধিপত্য পাওয়া কঠিন। তাই শুরু হলো নতুন প্রস্তুতি, আর সেই প্রস্তুতির কেন্দ্রবিন্দুতে রাশিয়ার হাত রয়েছে। এই দুই দেশের সম্পর্ক আরও গভীর হয়েছিল ইউক্রেন যুদ্ধের সময়। তখন রাশিয়া ইরানের কামিকাজি ড্রোন ব্যবহার করে যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয়। এরপরই পুতিন ও আয়াতুল্লাহ খামেনির সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছায়। ফাঁস হওয়া নথি বলছে, রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রোস্টেকের রেডিও ইলেকট্রনিক টেকনোলজিসের রপ্তানি তথ্য থেকে জানা গেছে, ইরানকে গ্রাহক কোড 364 হিসেবে দেখানো হয়েছে। নথি অনুযায়ী 6 বিলিয়ন ইউরো মূল্যের 48টি সু-35 যুদ্ধ বিমানের চুক্তি হয়েছে। অর্থাৎ 2026 থেকে 2028 সালের মধ্যে ইরানের হাতে পৌঁছাবে এই অত্যাধুনিক ফাইটার জেট। সু-35 মূলত রাশিয়ার সু-27 ফ্ল্যাঙ্কার এর আধুনিক সংস্করণ। এটি একসঙ্গে আকাশে আধিপত্য বিস্তার এবং স্থল আক্রমণ দুটোতেই কার্যকর। টার্বোফ্যান ইঞ্জিন এবং দুর্দান্ত গতিশীলতা দিয়ে এটি যে কোনো প্রতিপক্ষকে চমকে দিতে সক্ষম। চমক লাগার বিষয় হলো, রাশিয়া শুধু রপ্তানি নয়, ইরানে তৈরি বা সংযোজনের পরিকল্পনা দিয়েছে। 2024 সালের শুরু থেকেই রাশিয়ার সুখোই ও KIET-এর প্রকৌশলীরা ইরানে অবস্থান করছেন। তারা সম্ভাব্য সংযোজন প্রকল্পের তদারকি করছেন। এভাবে ইরান ভবিষ্যতে 48 থেকে 72টি ফাইটার জেট নিজ দেশে তৈরি করতে পারবে। এটি 1970-এর দশকের পর প্রথম আধুনিক ফাইটার উৎপাদন প্রকল্প।
ইরানের বর্তমান বিমান বহর পুরনো মার্কিন F-4 ফ্যান্টম 2, F-5 টাইগার 2 এবং অল্প সংখ্যক F-14 টমক্যাটের ওপর নির্ভরশীল। Su-35 আসলে এই পরিস্থিতিকে পুরোপুরি বদলে দেবে। বিশ্লেষকদের মতে 2027 সালের মধ্যে পূর্ণ স্কোয়াড্রন গঠন করলে ইসরায়েলের জন্য আকাশে এটি নতুন দুঃস্বপ্ন হবে। কল্পনা করুন, মধ্যপ্রাচ্যের আকাশে হঠাৎ Su-35 আধিপত্য বিস্তার করছে। ইসরায়েলের আকাশে নতুন শক্তির উপস্থিতি এবং এই শক্তি তৈরি হচ্ছে রাশিয়া ও ইরানের যৌথ প্রচেষ্টায়। শুধুই অস্ত্র নয়, এটি রাজনৈতিক শক্তি, কৌশলিক বার্তা এবং আঞ্চলিক শক্তির নতুন চিত্র। মধ্যপ্রাচ্যে নতুন গেম শুরু হচ্ছে। যে দেশগুলো আগে শত্রুদের চোখে ভয় দেখাতে পারত, এখন তাদের আকাশেই নতুন শক্তি দাঁড়িয়ে আছে। ইরান শুধু প্রতিরক্ষা নয়, আক্রমণের সক্ষমতা দেখাচ্ছে। Su-35 এর আগমন শুধু বিমান বহন নয়, পুরো অঞ্চলকে নতুন কৌশলিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করতে বাধ্য করবে। মধ্যপ্রাচ্য এখন দেখছে এক নতুন যুদ্ধ সামরিক যুগের সূচনা, আর ইরান রাশিয়ার সহায়তায় সেই যুদ্ধের শীর্ষে দাঁড়াচ্ছে। ইলাকের সমুদ্র সৈকতে হুথি আতঙ্ক। হুথি ড্রোন থামাতে ব্যর্থ হওয়ার পর ইসরায়েলের মরিয়া পদক্ষেপ। ইসরায়েলের বন্দর শহর ইলাক এখন যুদ্ধক্ষেত্রের মতো। সৈকতে, পার্কে এবং ক্রীড়া মাঠে হঠাৎ করে পাবলিক বোমা আশ্রয়স্থল তৈরি করা হয়েছে। IDF জানিয়েছে, উন্মুক্ত এলাকায় নিরাপদ আশ্রয় প্রদানের জন্য এই ব্যবস্থা জরুরি, কারণ হুথিদের ড্রোন আক্রমণ থামানো এখন আর কেবল সম্ভাব্য নয়, এটি প্রমাণ করছে হুথিদের কাছে আকাশেও বড় শক্তি রয়েছে। সম্প্রতি হুথিরা 91তম ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যদিও এর মধ্যে অনেকগুলোকেই IDF বাধাগ্রস্ত করেছে। সতর্কতার কারণে লক্ষ লক্ষ মানুষকে আশ্রয়স্থলে পাঠানো হয়েছে। শহরের কেন্দ্র, মৃত সাগর এবং দক্ষিণ পশ্চিম তীর বরাবর সাইরেন বাজানো হয়েছে। সতর্কীকরণের মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে মানুষ দ্রুত আশ্রয়স্থলে পৌঁছেছে। ড্রোন ধ্বংসের চেষ্টা হয়েছে, কমপক্ষে 2টি ইন্টারসেপ্টর মিসাইল উৎক্ষেপণ করা হয়েছে। তবে IDF জানিয়েছে, 2টি আয়রন ডোম ক্ষেপণাস্ত্র দিয়ে হুথি ড্রোনকে থামাতে ব্যর্থ হয়েছে। ব্যর্থতার কারণ চিহ্নিত করা হয়েছে এবং সংশোধনমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এটি ইঙ্গিত দেয় যে হুথিরা শুধুমাত্র ক্ষেপণাস্ত্র নয়, উন্নত ড্রোন প্রযুক্তিতেও সক্ষম। ইলাতের সানবে, লাইট হাউস সৈকত, ফ্যাটকিন পার্ক এবং অন্যান্য এলাকায় আশ্রয় কেন্দ্র স্থাপন করা হয়েছে। নির্দেশিকা অনুযায়ী বাসিন্দাদের 30 সেকেন্ডের মধ্যে আশ্রয়স্থলে পৌঁছানো বাধ্যতামূলক। এই দ্রুত প্রতিক্রিয়া ব্যবস্থা স্থানীয়দের জীবন বাঁচাচ্ছে। অগাস্টে হুথি ড্রোন আক্রমণে ইলাকে 20 জন আহত হয়েছিল। তখনও IDF এর প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল। তবে হুথিরা থেমে নেই। তারা অব্যাহতভাবে নিত্য নতুন ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলকে টার্গেট করে। হুথিদের সামরিক ক্ষমতা এবার কেবল কেন্দ্রীয় সীমার মধ্যে সীমাবদ্ধ নয়, তাদের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র প্রযুক্তি মধ্যপ্রাচ্যে নতুন শক্তির প্রতীক হয়ে উঠছে। হুথিরা ইয়েমেন থেকে ছোড়া ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের নিরাপত্তা ব্যর্থ করতে সক্ষম হচ্ছে, যা প্রমাণ করছে তাদের আকাশে আধিপত্য কেবল বৃদ্ধি পাচ্ছে। ইলাকের কর্তৃপক্ষ ইতিমধ্যেই বুঝে গেছে হুথিরা এখন ছোট শহরকে লক্ষ্য করে মারাত্মক ক্ষতি করতে পারে। তাই সৈকত, পার্ক এবং খোলা মাঠে আশ্রয়কেন্দ্র তৈরি করা হলো। নিরাপত্তা ব্যবস্থা এখন 24 ঘন্টায় সচল। হুথিদের এই নতুন ক্ষমতা মধ্যপ্রাচ্যে নতুন ধরনের আতঙ্ক সৃষ্টি করছে, যেখানে প্রতিটি মুহূর্তেই আকাশ থেকে আঘাতের সম্ভাবনা থাকে। এই পরিস্থিতিতে ইলাতের বাসিন্দারা এখন জীবনকে আশ্রয় কেন্দ্রের সঙ্গে মেলাতে শিখেছে। হুথিরা প্রমাণ করেছে তারা শুধু আক্রমণ চালাতে পারে না, তারা মধ্যপ্রাচ্যে নতুন শক্তির প্রতীক। ইলাতের সৈকত, পার্ক ও খোলা মাঠে তৈরি আশ্রয় কেন্দ্রের দৃশ্য দেখলে বোঝা যায় হুথিরা শুধু শত্রু নয়, বরং আকাশের একজন আধিপত্যশালী শক্তি। মধ্যপ্রাচ্যে হুথিদের এই উত্থান ইসরায়েলের জন্য নতুন চ্যালেঞ্জ। প্রতিটি সাইরেন, প্রতিটি ড্রোন আক্রমণ, প্রতিটি ক্ষেপণাস্ত্র সবই প্রমাণ করে হুথিরা এখন কেবল ইয়েমেনের সীমার মধ্যে সীমাবদ্ধ নয়, তারা পুরো আঞ্চলিক ভারসাম্যকে বদলে দিতে পারে।